নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনেশ ইউটিউব চ্যানেল। আমরা এখানে বিভিন্ন ব্যক্তির কুষ্ঠি বানিয়ে তার ভাগ্য গণনা করে থাকি, তাও বিনামূল্যে। এবং আপনারাও যদি চান যে আপনাদের ভাগ্য গণনা করা হোক বিনামূল্যে, তাহলে আপনাদের জন্মের সময়, স্থান এবং তারিখ, এই তিনটে জিনিস, কবে কখন কোথায়, এই তিনটে জিনিস এই ভিডিওর কমেন্টে লিখে কমেন্ট করুন। আমি পরবর্তী ভিডিও আপনার জন্মের কুষ্ঠির উপর বানিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। জয় মা দুর্গা, জয় বজরঙ্গবলী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ্নর ঘরে যেখানে ৭ লেখা আছে, তো লগ্নে বসে আছে বৃহস্পতি, জুপিটার, এবং সেই ঘরে লেখা আছে ৭, অর্থাৎ এটা তুলা লগ্নের ঘর। তো লগ্ন ৭ নম্বর রাশিতে বসে আছে, মানে তুলা রাশির ঘরে বসে আছে, তাই তুলা লগ্ন। এবং পাশে যেটা দেখতে পাচ্ছি চন্দ্র বসে আছে, যেখানে ৬ লেখা আছে, অর্থাৎ কন্যা রাশির ঘরে চন্দ্র বসে আছে। চন্দ্র যে ঘরে বসে আমরা সেটাকে তার রাশি হিসাবে গণনা করি, এবং লগ্ন যেখানে বসে তাকে বলি লগ্ন। লগ্নটাই বেশি ইম্পর্টেন্ট হয়। তো লগ্ন হচ্ছে এখানে তুলা এবং রাশি হচ্ছে এই জাতিকার কন্যা। এই জাতিকার নাম আরাধ্যা। আচ্ছা, তো এই জাতিকা প্রথম ঘরে দেখুন দেখছি যে বৃহস্পতি বসে আছে, তাহলে বৃহস্পতি এখানে বর্গোত্তম। যদিও তুলা রাশির ক্ষেত্রে, যেহেতু তুলা রাশির লগ্ন, তো তুলা রাশির ঘরটির দায়িত্বে আছে শুক্র, এবং শুক্র এবং বৃহস্পতি দুজনে অপোজিট, একজন দৈত্যগুরু, একজন দেবগুরু। তো সেই অর্থে এখানে বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে শুভ নয়, মোস্টলি মারক। কিন্তু লগ্নে বৃহস্পতি বর্গোত্তম। এখানে জাতিকার নিজের জন্য ভৌতিকভাবে কতটা ভালো হোক না হোক, কিন্তু নিজের ব্যক্তিগত তার চরিত্রের দিক দিয়ে বা চারিত্রিক অন্যান্য যে অ্যাসপেক্টগুলো, সেদিক দিয়ে খুব ভালো। তার মন মানসিকতা খুব ভালো প্রকৃতির হবে, খুব ভালো মনের হবে, এইটা বৃহস্পতি এখানে ডিনোট করে। আচ্ছা, সেকেন্ড ঘর যেটা ৮ লেখা আছে, সেখানে বসে আছে শনি। শনি এখানে চতুর্থ এবং পঞ্চম ভাবের মালিক হয়ে যখন দ্বিতীয় ভাব অর্থাৎ ধন কুটুম মানির ঘরে বসছে, এটা খুবই শুভ। টাকা পয়সার আগমন হতে থাকবে। কিন্তু শনি যেহেতু একটু ক্রূর গ্রহ, তাই জন্যে কথাবার্তা হয় খুব কম বলবে, এবং যা বলবে তা একটু রূঢ় হতে পারে অন্যের নজরে, বিশেষ করে অপ্রিয় সত্যি ভাষণ করতে পারে। এরপর আসছি তৃতীয় ঘরে যেখানে ৯ লেখা আছে, সেটা প্লুটো, ইউরেনাস, নেপচুন, এদেরকে আমরা ভেদিক জ্যোতিষে কাউন্ট করি না, সেই জন্য আমরা এই নিয়ে আলোচনা করছি না। তারপরে আসছি চতুর্থ ভাব, যেখানে ১০ লেখা আছে, এখানে বসে আছে কেতু যেহেতু শুক্রাচার্যের প্ল্যানেট, মানে লগ্ন, শুক্রাচার্য এই লগ্নের দায়িত্বে, মেন দায়িত্বে, যেহেতু তুলা লগ্ন, এখানে কেতু মোস্টলি ভালো ফল দেওয়ারই চেষ্টা করবে। এবং যেহেতু শনির রাশিতে বসে আছে, ১০ নম্বর ঘর হচ্ছে মকর রাশির ঘর, সেখানে বসে আছে, অর্থাৎ শনির রাশিতে বসে আছে। এবং শনি এই যে ছকের মধ্যে শনির অবস্থান যদি ভালো হয়, তাহলে কেতু ভালো ফল দিতে বাধ্য হবে। তো এইখানে আমরা যেটা বুঝতে পারছি, যেহেতু শনির অবস্থান ভালো দ্বিতীয়ভাবে, সেই জন্য কেতু মোস্টলি এখানে ভালো ফল দেবে। এবং কেতুর ওপর শনির অ্যাসপেক্টও আছে, তৃতীয় অ্যাসপেক্ট। তো এখানে কেতু ভালো ফল দিতে সাহায্য করবে, ভূমি মাতা বাহন রিলেটেড। কেন? চতুর্থ ভাব হচ্ছে ভূমি মাতা বাহনের। তারপরে আসছি আমরা পঞ্চম ভাব, যেখানে ১১ লেখা আছে, সেখানে আছে নেপচুন। যেরকম বললাম, আমরা বিচার করবো না ইউরেনাস, নেপচুন, প্লুটোকে। তারপর আসছি আমরা ষষ্ঠ ভাব, যেখানে ১২ লেখা আছে, এখানে কোনো প্ল্যানেট বসে নেই। তারপর সপ্তম যেখানে ১ লেখা আছে, এখানে আছে ইউরেনাসকেও বিচার করি না। তারপর আসছি অষ্টম, যেখানে ২ লেখা আছে, সেটি ফাঁকা, কিন্তু শনির দৃষ্টি আছে। শনির দৃষ্টি অষ্টম ভাবে যখন পড়ছে, এই জাতিকাকে ও অ্যাস্ট্রোলজি, অকাল্ট ইত্যাদি বিষয়ের প্রতি আকৃষ্ট করবে, এবং কোনো বিষয়ে খুব ডেপথে গিয়ে রিসার্চ করা, কোনো জিনিসের গভীরে গিয়ে তার স্টাডি করা, হ্যাঁ, যে কোনো জিনিসে যেমন পিএইচডি করা, এই ধরনের জিনিসে বা রিসার্চ লেভেলে কোনো এরকম ধরনের গভীরে গিয়ে কোনো কিছু অধ্যয়ন করার ব্যাপারে শনি সাহায্য করবে, সেই দিকেই নিয়ে যাবে। আর আরেকটা যেটা জিনিস করতে পারে শনি, সেটা হচ্ছে আয়ুকে বৃদ্ধি করবে। শনি অষ্টমভাবে বসলেও আয়ু বৃদ্ধি করে, এবং দৃষ্টি দিয়েও আয়ু বৃদ্ধি করবে। তারপর আসছি আমরা নবম ভাব, যেখানে ৩ লেখা আছে, এই ঘরটিও ফাঁকা। নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব এবং পিতার ভাব, এছাড়া ধর্মেরও ভাব বলা হয়। এরপর আসছি আমরা দশম ভাব, যেখানে ৪ লেখা আছে। ৪ নম্বরের ঘরে রাহু বসে আছে। রাহু চন্দ্রের রাশিতে খুব ভালো ফল দিতে চায় না, কিন্তু যেহেতু এটা শুক্রাচার্যের, এবং শুক্রাচার্য হচ্ছে রাহুর গুরু, তো এখানে মোস্টলি ভালো ফল দেবে, খুব খারাপ ফল দেবে না, তবে মিক্সড আছে। রাহু এখানে কর্মক্ষেত্রে, রাহু মানে কাজকর্ম দিকে কিছুটা রাহু করে কি, হঠাৎ কোনো কিছু, আনসার্টেন কোনো কিছু,
কোনো কিছু শর্টকাট, এইগুলোকে রাহু ডিনোট করে। তো এই জাতিকার মধ্যে সেই টেন্ডেন্সিটা লক্ষ্য করা যেতে পারে যে আমি এমন কিছু করব যেটার মাধ্যমে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, রাতারাতি কিছু হয়ে যাবে। আমি একটু 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 করে পরিশ্রম করে ধীরে ধীরে কোনো গ্রোথ চাই না, আমি চাই রাতারাতি কোনো গ্রোথ, সাডেন গ্রোথ। তো এই ধরনের টেন্ডেন্সি জাতিকার মধ্যে থাকবে। আর হয়তো বিজনেস রিলেটেড কোনো কাজকর্মের দিকে সেটা নিয়ে যাবে, যাতে কেন বিজনেসেই কেন চাকরি বা যে কোনো কিছুতে তো সাডেন কিছু হয় না, একটু একটু করে গ্রোথ হয়। তো বিজনেস এমন একটা জিনিস যেখানে রাতারাতি কোনো বড় গেন হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তারপরে আসছি একাদশ ভাব। একাদশ ভাবটা বেশি ইম্পর্টেন্ট। এখানে 3টে ইম্পর্টেন্ট প্ল্যানেট বসে আছে, শুক্র, মঙ্গল এবং বুধ। যেটা এক্ষুনি বললাম যে রাহু এখানে বিজনেসের দিকে ঠেলবে, এবং সেই জিনিসটা এখানেও দেখা যাচ্ছে। বুধ যখন একাদশভাবে থাকে তখন একাদশ ভাব হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর, লাভের ঘর, আর বড় ভাই বোনের ঘর, আর ছোটোখাটো রোগভোগেরও ঘর। তো এই 3টে প্ল্যানেট একসাথে বসে যাওয়ার জন্য ছোটোখাটো রোগভোগ থাকবে, কিন্তু লাভ, ইচ্ছাপূর্তি এইসবের দিক দিয়ে খুব সাহায্য করবে। বিশেষ করে লগ্নপতি যখন স্বয়ং একাদশভাবে গিয়ে বসেছেন তখন লাভ আসতেই থাকবে, ইচ্ছাপূর্তি জীবনে হবে। আর বুধ আর মঙ্গল খুব ক্লোজ কনজাংশনে আছে, এটা মানে কাছাকাছি এসে যাওয়ার জন্য একটা প্ল্যানেটারি ওয়ারের মতো একটা সিচুয়েশন করতে পারে সেখানে। কিন্তু ওভারঅল এই 3টে প্ল্যানেট ইন্ডিভিজুয়ালি এখানে ভালো ফল দেবে। মঙ্গল একটু নেগেটিভলি ইম্প্যাক্ট করবে, কেন? মঙ্গল এখানে যেহেতু বুধের কাছাকাছি আছে, আর বুধ আর মঙ্গল চূড়ান্ত শত্রু। তো ওভারঅল কিন্তু এই 3টে গ্রহ মিলে যদি বলা যায় যে ইচ্ছাপূর্তি লাভের দিক দিয়ে ভালো সাহায্য করবে। আর তারপরে আছি দ্বাদশভাবে, যেখানে 6 লেখা আছে, সেখানে সূর্য এবং চন্দ্র বসে আছে একসাথে। তো চন্দ্র সূর্য এখানে দ্বাদশভাবে বসা, দ্বাদশ ভাব 6, 8 আর 12, এই যে 3টে ঘর, এই 3টে ঘরকে আমরা সবসময় নেগেটিভ হিসাবেই ধরি, কেন কি এই 3টে ঘরের মোস্টলি নেগেটিভ রেজাল্টই পাওয়া যায় ভৌতিক দিক দিয়ে। আধ্যাত্মিক ব্যাপারে আধ্যাত্মিক ব্যাখ্যা করলে অন্যরকম যাবে। তো যদি শুধু ভৌতিক লাভের দিক দিয়ে বিচার করি তাহলে 6, 8 আর 12তে যত কম গ্রহ বসে ততই ভালো। এখানে 6, 8 আর 12-র মধ্যে 12 নম্বর ঘরে সূর্য এবং চন্দ্র বসেছে, তাই সূর্য এবং চন্দ্র এই লগ্নে খারাপ ফল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু দ্বাদশ ভাবটাই হচ্ছে ব্যয়ের ঘর, ক্ষয়ের ঘর, লসের ঘর, এছাড়া বিদেশে সেটেলমেন্টের ঘর, নির্বাসনের ঘর, জেলযাত্রার ঘর, মোক্ষের ঘর, আবার মুক্তিরও ঘর। তো এই সমস্ত কিছু যদি মিলিয়ে বলা যায়, কিন্তু ভৌতিক দিক দিয়ে যে বললাম, যেহেতু আধ্যাত্মিকটা যদি আমরা বিচার না করি, মোক্ষ মুক্তির দিকে আমরা ভাবতে পারবো না ডিটেলসে। তো যদি আমরা এইভাবে ভাবি যে, এক সেকেন্ড, যদি আমরা এইভাবে বিচার করি যে সূর্য এবং চন্দ্র এইখানে ভৌতিক দিক দিয়ে কোনো বেনিফিট দেবে কিনা, না, ভৌতিক দিক থেকে খারাপ করবে, অর্থ ব্যয় করাবে। তবে বিদেশে গিয়ে কোথাও থাকা, বা বিদেশ মানে কিন্তু এরকম নয় যে ইন্ডিয়া থেকে অন্য কোনো ফরেন কান্ট্রিতে চলে গেলাম, বিদেশ অর্থাৎ নিজের জন্মস্থান থেকে দূরতম স্থানে গিয়ে সেটেলমেন্ট হওয়ার কোনো সম্ভাবনা তৈরি করবে জাতিকার মধ্যে। আচ্ছা, এইটা আমার ওভারঅল অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল, আর এখানেই শেষ করছি ভিডিওটি। থ্যাংক ইউ।